আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সমাজ বইয়ের 3 পৃষ্ঠার পার্ট 3 ও 4 নিয়ে কথা বলবো। আশা করি ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তোমরা শুরু থেকে ক্লাসটা আমার সাথে দেখো। আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো আলোচনা শুরু করি। সমাজ বিকাশের বিভিন্ন স্তর: শিকার, সংগ্রহ, উপাদান কৃষি মানে উদ্যান কৃষি, পশুপালন সমাজ। এই যে প্রাচীন সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো আমি তোমাদেরকে এখন বুঝে দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, এটা একটা প্রশ্ন। সমাজ কি? প্রশ্ন আসতে পারে MCQতে এক কথায়। সমাজ কি? তোমার লাগবে কি? সমাজ পরিবর্তনশীল। আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি, আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল। ঠিক আছে, মানে বিকাশ ধারার ফল মানে কি? বিভিন্ন পরিশ্রমের ফসল এখন আমরা ভোগ করতেছি। কালে কালে বিজ্ঞানের উন্নতির ফলে পুরনো সমাজ পরিবর্তন হয়ে এককালের আধুনিক সমাজ গঠিত হয়েছে। ভবিষ্যতের সমাজ আরও পরিবর্তন হবে। কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে দেখো কয়টি ভাগে ভাগ করা যায়? এই যে 6টি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে: 1 নম্বরে শিকার ও সংগ্রহভিত্তিক সমাজ, 2 নম্বরে উদ্যান কৃষিভিত্তিক সমাজ, 3 নম্বরে পশুপালন সমাজ, 4 নম্বরে কৃষিভিত্তিক সমাজ, 5 নম্বরে কি শিল্পভিত্তিক সমাজ ও 6 নম্বরে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। দেখো, শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজটা কীরকম ছিল? একটু মানুষ শাখা রিডিং করতে হবে, খেয়াল করবা। শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। মানে এটা ছিল জীবন, মানে যে পৃথিবীর সুস্থ সমাজের শুরুর দিকে ইতিহাস। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না। মানুষ গুহায়, বন জঙ্গলে বসবাস করত। প্রশ্ন আসতে পারে যে আদিমকালে মানুষ কোথায় বসবাস করছে? আদিমকালে মানুষ গুহায় ও বন জঙ্গলে বসবাস করত। ঠিক আছে, খেয়াল রাখবা। তখন প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর। আবার আসতে পারে যে কোন সময় বা কোন যুগে সমাজে প্রাকৃতিক সম্পদে প্রচুর ছিল বা ভরপুর ছিল? আদিম সমাজে। খেয়াল রাখবা। কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শিখেনি। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিতে আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত। ফলমূল সংগ্রহ, পশু পাখি, মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। দেখো, আদিম সমাজে মানুষের প্রধান কাজ কী ছিল? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ানো। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলত তখন তারা খেত। দেখছো, অনেক কঠিন সমাজ বা কঠিন জীবন ছিল তখন। শিকার না মিললে উপবাস থাকতে হতো। মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। দেখছো, সবাই, পুরুষ আর মহিলা ছাড়া সবাই কাজ করত। মেয়েরা কী করতো? মূলত ফল জাতীয় খাবারগুলো সংগ্রহ করতো আর পুরুষ পশু পাখি শিকারের কাজে ব্যস্ত থাকতো। কখন? আদিম সমাজে। সে সময় পাথরেই ছিল একমাত্র হাতিয়ার। পাথর, এই যে পাথরে ঘষা দিলে আগুন জ্বলতো। কোন সময়? কোন যুগে? আদিম যুগে। এ কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগ সমাজ বলা হয়। দেখো, এবার একটা প্রশ্ন আছে, কোন সমাজকে যে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলা হয়? আদিম যুগকে। খেয়াল রাখবা। এ সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে খাস কাটা, বল্লম, মাছ ধরার হারফুন, হাড়ের সুই ইত্যাদি। শীত রোদে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। চিন্তা করছো, তখন কোনো পোশাক ছিল না। এ সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো। এখন দেখো, উদ্যানভিত্তিক কৃষিটা কি আমরা জানবো। এ সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। সমাজবিজ্ঞানী বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্যোগ করেছে। দেখছো, কৃষিকাজে কারা বেশি উদ্ভাবনে কারা বেশি অবদান রাখেছে? মেয়েরা। আদিম সমাজে পুরুষেরা যেহেতু শিকারের সন্ধানে ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের ওপর,
ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম, বার্লি, মেটে আলু ও কচুর। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার মতো পড়া। চাবিটা কি আছে দেখো, মূল ও কন্দ। আস্তানার আশেপাশে গম, বার্লির যেসব দানা পড়ত তা থেকে গজিয়ে উঠত চারা গাছ। চারা গাছে পরে দেখা দিত শীষ ও দানা। এর দানা গড়া থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয় তখনকার মানুষের ভিতরে। কৃষিকাজের এ পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। ঠিক আছে, কৃষিকাজের পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। প্রশ্ন আসতে পারে উদ্যান চাষ কী? বুঝছে, যখন তারা খেত তখন বাড়ির আশপাশে, জায়গার আশপাশে যে বীজি পড়তো তখন সেখানে গাছ হইতো, তখন তাদের মধ্যে আবার কি যে মানে বীজ ছিটিয়ে গাছ তৈরি করার, চারা তৈরি করার, শস্য পাওয়ার যে ধারণা সৃষ্টি হয়েছে, তখন এই কাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। যেটা আমরা বলাই এখনও যে উদ্যান চাষ কোথায় হয়? পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই সমস্ত পাহাড়ি অঞ্চলে অনেক উদ্যান চাষ আছে। এক্ষেত্রে প্রথম মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত। দেখছো কত গুরুত্বপূর্ণ তখনকার জীবন, মানুষের কত কঠিন ছিল, সংগ্রামের ছিল। তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। কত কঠিন, সুন্দর। পশুপালন সমাজটা কেমন ছিল দেখো। সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরও এগিয়ে যায়। এ সমাজে মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। শিকারী মানুষ প্রথমে কুকুরকে পশু মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। কুকুরকে তখন বোঝা যায় কি, কুকুর সমাজে ছিল। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী, হ্যাঁ, যেটা আমরা এখনও শিকারের সঙ্গী, যেটা আমরা আমাদের সমাজে এখনও বিশ্বস্ত প্রহরী হিসেবে কুকুরকে ব্যবহার করি। রাত্রে পাহারা দেয় আমাদের বাড়িঘর। অনেক সময় বুনো ষাঁড়, বেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়ত। সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখত। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত। মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, বেড়াকে নাক মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। যেমন প্রতিদিন দুধ, বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া পশুকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। এ সমাজে মুদ্রার প্রচলন হয়নি, তবে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। একজনের পণ্যের সঙ্গে অন্য পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। ঠিক আছে, পশুর বদলে মানে পশুর বদলে পণ্য অথবা ফোনের বদলে পশু, এটা কেমন আদান প্রদান ছিল, কিন্তু তখন টাকা পয়সা ছিল না। তবে আদিম সমাজের মতো এ সমাজের মানুষেরও যাযাবর জীবনযাপন করত। দেখো এই যে পশুপালন সমাজে পশুপালন কীরকম ছিল। তারপর আমরা এই যে কাজগুলো আছে, আমরা এই সমস্ত কাজগুলো পরবর্তীতে আলাদা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা এতটুকু ছিল। তোমরা সুন্দরভাবে দেখো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।